আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন বোর্ডের স্পোর্টসের আয়োজন ডাগ আউট ডায়ালগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। গতকাল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হংকং এর মুখোমুখি হয়েছে এবং এশিয়া কাপের মিশনটা বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছে। আমরা ম্যাচ অ্যানালাইসিসে যাব, তার আগে শুরুতে যেতে চাই গতকালকের ম্যাচে আমরা কি দেখেছি বাংলাদেশের পারফরমেন্সে। যদি বলি, গতকালকের ম্যাচে টসে জিতে লিটন দাস প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় হংকংকে এবং 20 ওভারে 143 রানে 7 উইকেটে শেষ করে তাদের ইনিংস। এবং হংকংয়ের পক্ষে নিজাকাত খান 42 রান করেন 40 বলে এবং জিশান আলী রান করেন 30 রান 34 বল খেলে। আমরা যদি বাংলাদেশের বোলিং কার্ডের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখেছি তাসকিন আহমেদ একটু খরুচে ছিলেন, 4 ওভারে 38 রানে 2 উইকেট নিয়েছেন এবং তানজিম হাসান সাকিব 4 ওভারে একটি মেডেনের সাথে 21 রানে 2 উইকেট নিয়েছেন। এছাড়া রিশাদ হোসেন 2টি উইকেট নিয়েছেন, তিনিও খরুচে ছিলেন, 4 ওভারে 31 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। এক্ষেত্রে একটু এক্সেপশনাল যদি বলি, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, যিনি 4 ওভার বোলিং করে 22 রানে কোনো উইকেট পাননি, কিন্তু ইমপ্রেসিভ কিছু স্পেল আমি ওনার কাছ থেকে দেখেছি। 144 রানে জয়ের লক্ষ্যে বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে, 3 ওভার পর্যন্ত বাংলাদেশের রান ছিল 24 রানে 1টি উইকেট এবং প্রথম উইকেটটা পারভেজ ইমনের। এরপরে 47 রানে 2টি উইকেট বাংলাদেশ হারায় এবং তখনই মনে হচ্ছিল যে বাংলাদেশকে আবার 50 মুখে কি পা কাটতে যাচ্ছে। সেই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করেন লিটন দাস এবং আমরা যদি বলি তৌহিদ হৃদয়। তাদের 95 রানের একটা পার্টনারশিপে বাংলাদেশ কিন্তু পা হড়কায় নেই এবং গতকালকের ম্যাচে জয় নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়ে। এবং গতকালকের ম্যাচে বাংলাদেশের একটা সর্বোচ্চ পাওয়ার কথা যদি বলি, সেটা হচ্ছে লিটন দাসের 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করা, যেখানে তার 39 বলে 59 রানের এই অনবদ্য ইনিংসের 6টা 4-এর মার ছিল এবং একটি 6 ছিল। এবং একটু যদি বলি, ধীর স্থির একটা ব্যাটিং আমরা দেখেছি তৌহিদ হৃদয়ের কাছ থেকে। তিনি 36 বলে 35 রান করেন, তার এই ইনিংসে একটি 4-এর মার আমরা দেখেছি। এবার আমরা যদি বলি যে হংকং এর বোলিং লাইন আপটাকে যদি বলি, আসলে গতকালকে হংকং ফার্স্টে 2টা উইকেট নেয়ার পরে কিন্তু আসলে ওইভাবে কখনো ম্যাচে ছিল না। হংকং এর পক্ষে আয়ুষ শর্মা 1টি উইকেট এবং আতিফ ইকবাল তিনি 3 ওভার 4 বলে 14 রানে 2টি উইকেট নিয়েছেন। আসলে যদি বলি যে হংকং এর বোলিং লাইন আপের একটা মাত্র পার্সন যার বলটা আসলে বাংলাদেশ ওইভাবে ভালো খেলতে পারেনি। কিন্তু আমরা যদি টোটাল ম্যাচটাকে অ্যানালাইসিসের জায়গায় আনি, সেক্ষেত্রে আমাদের একটা বড় পয়েন্ট ধরায় আসে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বোলিংটা। কারণ বাংলাদেশের এর আগে হংকং যে ম্যাচটা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে, সেখানে কিন্তু আসলে হংকং এর ব্যাটিং লাইন আপটা কিন্তু দাঁড়াতেই পারেনি। ওইখানে আমরা বাংলাদেশের বোলিং আসলে কি অতটা ইমপ্রেসিভ ছিল কিনা সেটা আসলে প্রশ্ন থেকে যায়। হয়তো বড় কোনো দলের ক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি যে আসলে বাংলাদেশের বোলিংটা কতটুকু পরীক্ষা দিল। আমরা আশা করি বাংলাদেশ এর পরের ম্যাচটা তাদের বোলিং এবং ব্যাটিং এবং ফিল্ডিং প্রত্যেকটা ইউনিট ভালো করে বাংলাদেশকে জয় উপহার দেবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা চলে যাচ্ছি প্রতীক ভাইয়ের কাছে। পাকিস্তান এবং ওমান ম্যাচের স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালাইসিস নিয়ে তার কাছে জানতে চাই, আজকের ম্যাচ কেমন দেখছেন এবং আপনার কাছে প্রেডিকশন কি? এবারকার এশিয়া কাপের যে আসরটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে যদি টাইটেল ক্লেইম করার মতো দুটো টিম আমরা বলে থাকি, দ্যাট উড বি ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তো পাকিস্তানের আমরা স্কোয়াডটা যদি দেখতে চাই, ওপেনিং এ সেখানে আমরা দেখতে পারবো সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুবকে, এবং তারা দুজনই কিন্তু খুবই এক্সক্লুসিভ ব্যাটার। সাহিবজাদা ফারহানের কথা যদি আমি আসি, এ পর্যন্ত 19টি ম্যাচ খেলেছেন, মোট রান সংগ্রহ করেছেন 378, ওনার অ্যাভারেজ হচ্ছে 19.89 এবং সবচেয়ে ইমপ্রেসিভ যে বিষয়টা সেটা হচ্ছে তার স্ট্রাইক রেট 131.7। সো সাহিবজাদা ফারহান যদি ইনিশিয়ালি উইকেটে সেট হতে পারেন, আমরা পিএসএল এ দেখেছি যে কত বিধ্বংসী উনি হতে পারেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু তার স্বাক্ষর উনি কিছুটা রেখেছেন। তার অন্যতম একটা নিদর্শন হতে পারে বাংলাদেশ এবং পাকিস্তানের যে টি20 সিরিজটি ছিল, সেখানে কিন্তু থার্ড এবং ফাইনাল টি20 উনি একটি বিধ্বংসী ইনিংস খেলেন। এর পরবর্তীতে রয়েছেন সাইম আইয়ুব। সাইম আইয়ুব এই পর্যন্ত 40টি ম্যাচ খেলেছেন, 40 ম্যাচ খেলে উনি 799 রান সংগ্রহ করেছেন, ওনার অ্যাভারেজ 22.19 এবং স্ট্রাইক রেট হচ্ছে 137.99। পাশাপাশি সাইম আইয়ুব কিন্তু অফ স্পিন বোলিংও করে থাকেন এবং ওনার অফ স্পিন বোলিং এ কিন্তু বেশ কিছু ভ্যারিয়েশন রয়েছে। তো সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব পাকিস্তান টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম, যেটা এবার এশিয়া কাপে প্রতিনিধিত্ব করছে, এখানে কিন্তু তারা দুইজনে এক্স ফ্যাক্টর হতে পারেন। নাও
নাম্বার 3-তে রয়েছেন ফাকার জামান। ফাকার জামান খুবই পরীক্ষিত একজন প্লেয়ার, উনি লম্বা সময় ধরে পাকিস্তানের জন্য ওপেনিং করেছেন, বাট রিসেন্ট টাইমে সাহেবজাদা ফারহান এবং সাইম আয়ুব এই দুইজনকেই মেইন 11-এ অকুপাই করার জন্য ফাকার জামান কিছুটা নিচে নেমে খেলছেন নাম্বার 3-তে, এবং ইনিংসটাতে অ্যাঙ্কর রোল প্লে করার দায়িত্বটা আসলে ওনার উপর থেকে থাকে। ফাকার জামান এই পর্যন্ত 1591 রান সংগ্রহ করেছেন এবং ওনার স্ট্রাইক রেটটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ, মোর দ্যান 130। এর পরবর্তীতে রয়েছেন পাকিস্তান স্কিপার সালমান আলী আগা, এরপরে রয়েছেন হাসান নওয়াজ, এবং নাম্বার 6-এ মোহাম্মদ নওয়াজ। রিসেন্টলি কনক্লুডেড ইউএই ট্রাই সিরিজে কিন্তু আফগানিস্তান ব্যাটিং লাইনআপকে উনি একাই ধসিয়ে দিয়েছিলেন। মোহাম্মদ নওয়াজ খুবই ইউটিলিটি একজন ক্রিকেটার, যদি আমরা পার্টিকুলারলি বলতে চাই, উনি লেফট আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন, বাম হাতে ব্যাট করে থাকেন, এবং ব্যাটিং লাইনআপের যে কোনো জায়গায় কিন্তু উনি নিজেকে কোপ আপ করতে পারেন। তো মোহাম্মদ নওয়াজের মতো একজন প্লেয়ার থাকা খুবই সৌভাগ্যের একটা বিষয়, এবং পাকিস্তান চাইবে তার থেকে সর্বোচ্চ আউটপুটটা নিতে। নাম্বার 7-এ যে পজিশনটা রয়েছে এখানে নিয়ে আমার কিছুটা মতামত রয়েছে, নিজস্ব একটা মত রয়েছে, দ্যাট ইজ ফাহিম আশরাফকে আমি আসলে নাম্বার 7-এ খুব তীব্রভাবে দেখতে চাচ্ছি। যদিও পাকিস্তানের প্রেফারেন্স হচ্ছে মোহাম্মদ হারিস, পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার, তাকে তারা নাম্বার 7-এ বেসিক্যালি খেলাবে আমার মনে হচ্ছে, বাট আই উড লাভ টু সি ফাহিম আশরাফ এট নাম্বার 7। কেন বলছি? কারণ এই টিমটা যদি আমরা দেখি, পাকিস্তানের মেইন 11-এ হয়তো আপনার স্পেশালিস্ট ফাস্ট বোলার দুজন থাকবেন, শাহিন আফ্রিদি অবশ্যই থাকবেন, এবং পাশাপাশি আইদার হারিস রাউফ বা মোহাম্মদ ওয়াসিমকে হয়তো আমরা দেখতে পারি। তো যেই ম্যাচগুলোতে ডিউয়ের প্রবাবিলিটি বেশি থাকবে সেখানে হয়তো আমরা মোহাম্মদ ওয়াসিমকে দেখতে পারবো, কারণ উনি ডেথ ওভারে বেশ ভালো ইয়র্কার করতে পারেন, এবং ডিউয়ের মধ্যে বলটা কিন্তু সামলানোর একটা আলাদা কৌশল রয়েছে। এর পাশাপাশি যদি থার্ড কোনো পেসার খেলাতে হয় তাহলে ফাহিম আশরাফ খুব ভালো অপশন হতে পারে, এবং টপ অফ দি অর্ডার সাহেবজাদা ফারহান, উনি কিন্তু পিএসএল এ নিয়মিত উইকেট কিপিং করে অভ্যস্ত। তো মোহাম্মদ হারিস যেহেতু খুব ভালো ছন্দে নেই, আমার মনে হয় পাকিস্তান নাম্বার 7-এ ফাহিম আশরাফকে ট্রাই করে দেখতে পারে। ফাহিম আশরাফ কিন্তু বাম হাতে ব্যাটিং করে থাকেন, এবং আমরা দেখেছি যে পাকিস্তানের জন্য কিন্তু বেশ কিছু ম্যাচ ফাহিম আশরাফ সিঙ্গেল হ্যান্ডেডলি বের করে এনেছেন, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যেই রিসেন্টলি টি-20 সিরিজটি কমপ্লিট হলো সেখানে কিন্তু সেকেন্ড টি-20 ম্যাচে ফাহিম আশরাফ একদম লুজিং পজিশন থেকে পাকিস্তানকে কিন্তু খুব ভালোভাবে ম্যাচে ফেরত নিয়ে এসেছিলেন। এখন যদি আমি এই দলের স্পিন বোলিং অ্যাটাকের কথায় আসি, তাহলে কিন্তু তাদের আরমারিতে সালমান আলী আগা অফ স্পিনার রয়েছেন, সাইম আয়ুবের মতো অফ স্পিনার রয়েছেন, মোহাম্মদ নওয়াজের মতো লেফট আর্ম অর্থোডক্স বোলার রয়েছেন, এবং এর পাশাপাশি তাদের বোলিং লাইন আপকে আরো বোলস্টার করবে হচ্ছে আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিমের ইনক্লুশন। আবরার আহমেদ রাইট আর্ম লেগ ব্রেক বোলার, এবং সুফিয়ান মুকিম লেফট আর্ম চায়নাম্যান বোলার। সো অল ইন অল আমরা যদি পাকিস্তানের এই টিমটার স্ট্রেংথ দেখতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই তাদের টপ অর্ডারটাই হবে সাহেবজাদা ফারহান, সাইম আয়ুব এবং ফাকার জামান। এটা হচ্ছে এবারকার এশিয়া কাপের আসরে ওয়ান অফ দ্য মোস্ট ফর্মিডেবল টপ অর্ডার্স। এর পাশাপাশি যদি আমরা পেস বোলিং অ্যাটাকের দিকে আসি, এটাও বেশ আমার কাছে সমীহ জায়গা নিয়ে মনে হচ্ছে, সেটা হচ্ছে শাহিন আফ্রিদি এবং হারিস রাউফ আর মোহাম্মদ ওয়াসিম। তাদের স্পিন বোলিং অ্যাটাকটাও খুব বেশি খারাপ না। কনসার্নের একটি জায়গায় হতে পারে নাম্বার 6 বা 7-এ আমার মনে হচ্ছে তারা কিছুটা পাওয়ার ল্যাকিং করছে। তো এই ক্ষেত্রে যদি পাকিস্তান একটা বোল্ড মুভ নেয়, মোহাম্মদ হারিসের পরিবর্তে ফাহিম আশরাফকে খেলায়, আমার মনে হয় এই উইকনেসটা তারা অনেকটাই ওভারকাম করতে পারবে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি একটা দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পাবো, এবং আপনি বলছিলেন যে পাকিস্তানের স্কোরটা কেমন হতে পারে। আপনার কাছে আবার একটু যেতে চাই যে এক্ষেত্রে যদি আমরা বলি যে ওমানের স্কোরটা কেমন হতে পারে, কিংবা ওমান কি আসলে শক্তিমত্তার বিচারে কি পাকিস্তানকে কম্পিট করতে পারবে কিনা, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে ওমানের স্কোরটা কেমন দেখছেন আপনি। এবারকার এশিয়া কাপে যে দলের জন্য সময়টা হয়তো খুব কঠিন হতে যাচ্ছে, আমার মনে হয় ওমান তাদের মধ্যে একটি দল। বিগত সময়ে ওমানে কিন্তু আমরা বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় দেখে এসেছি। আকিব ইলিয়াস ছিলেন তাদের মধ্যে, প্রজাপতি কাশ্যপ ছিলেন, জিশান মাকসুদ ছিলেন। তো এবার যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখছি যে একেবারে কিছু নতুন বা বেশ কিছু নতুন বা অনভিজ্ঞ প্লেয়ারদেরকে নিয়ে তারা তাদের দলটি সাজানোর চেষ্টা করেছেন। এর মধ্যে যদি আমি উল্লেখযোগ্য কিছু প্লেয়ারের কথা বলতে চাই, অবশ্যই আসবেন জাতিন্দর সিং। উনি ওপেনিং ব্যাটার। এ পর্যন্ত টি-20 ক্যারিয়ারে উনি 1399 রান সংগ্রহ করেছেন উইথ আ স্ট্রাইক রেট অফ 118.55। সো জাতিন্দর সিং এর উপরে আসলে অনেক কিছু নির্ভর করবে। ওমান নিশ্চয়ই চাইবে যে তিনি একটা স্ট্রং ফাউন্ডেশন তাদের টিমের জন্য লে ডাউন করে দিবেন। পরবর্তীতে সেখান থেকে কিছু ব্যাটার রয়েছেন, আমি বলতে চাই হাম্মাদ মির্জার কথা। ওনার এই পর্যন্ত টি-20 ক্যারিয়ারে স্ট্রাইক রেট মোর দ্যান 120। এর পাশাপাশি রয়েছেন ভিনায়ক শুক্লা। উনি খুব বেশি টি-20 ম্যাচ খেলেননি, তবে এ পর্যন্ত যতটুকু তার ক্যারিয়ার প্রসিড করেছে সেখানে তার স্ট্রাইক রেট হচ্ছে 146.15। সো ব্যাটারদের
মধ্যে আসলে এই তিনজনের বাইরে উল্লেখযোগ্য কোনো নাম আমি দেখতে পাচ্ছি না। যদি বোলিং এর ক্ষেত্রে আসি বা অলরাউন্ডারদের অ্যাসপেক্টে আসি, সেক্ষেত্রে মোহাম্মদ নাদিম, ভেটেরান অলরাউন্ডার ওমানের, ওনার এজ কিন্তু 40 ক্রস করেছে এবং এই পর্যন্ত টি-20 ক্যারিয়ারে উনি 34টি উইকেট সংগ্রহ করেছেন এবং ওনার ইকোনমিটা বেশ ইমপ্রেসিভ, লেস দ্যান 8 রানস পার ওভার। এর পাশাপাশি রয়েছেন লেফট আর্ম অর্থোডক্স বোলার শাকিল আহমেদ, ওনার ইকোনমিটা কিন্তু আরো বেশ ভালো, ওনার ইকোনমি হচ্ছে টি-20 ক্যারিয়ারে 6.67 এবং নতুন বলেও কিন্তু শাকিল আহমেদ বোলিং করে থাকেন। তো এই আসলে মোটামুটি ওমানের লাইন আপ। উল্লেখযোগ্য খেলোয়াড় বলতে মোটামুটি 21 জনকে আমরা দেখতে পাচ্ছি। তো একটা পজিটিভ হয়তো তাদের মধ্যে থাকতে পারে যে যেহেতু এখানে পরিচিত প্লেয়ারের সংখ্যা খুব কম, অপোনেন্ট গুলোর তাদের টিমটা নিয়ে অ্যানালাইসিস করাটা একটু মুশকিল হবে, বা নতুন যারা প্লেয়ার রয়েছেন তাদের ভিডিও ফুটেজটা পাওয়া কিন্তু খুব ক্রিটিক্যাল হবে। সেই ক্ষেত্রে হয়তো অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ থেকে এই টিমের আপনি ফ্লস গুলো খুব বেশি স্টাডি করতে পারবেন না, মাঠেই আসলে তাদের টেকনিকটা মোটামুটি অ্যানালাইসিস করে বা দেখে অ্যাকর্ডিংলি অপোনেন্ট গুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো সেটা হয়তো ওমানের একটা প্লাস পয়েন্ট হতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম অল দিস, যে টিমটা আমি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে এশিয়া কাপের মধ্যে সবচেয়ে দুর্বলতম দল এবার হতে চলেছে ওমান। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আপনার কাছ থেকে পাকিস্তান এবং ওমানের 2-11 এবং টোটাল ম্যাচ অ্যানালাইসিসের একটা প্রেডিকশন আমরা জানতে পারলাম। আমরা দর্শকদেরকে আজকে এ পর্যন্তই শেষ করছি আজকের অনুষ্ঠান, এবং আগামীকালকের ম্যাচ অ্যানালাইসিসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।